স্কলারশিপের জন্য কিভাবে মোটিভেশন লেটারটা লিখবেন এবং মোটিভেশন লেটারে কী থাকা উচিত, কি পয়েন্ট ফোকাস করলে আপনি স্কলারশিপের জন্য এলিজিবল হবেন বা বড় একটি স্কলারশিপ পেতে পারেন, সেই জিনিসটা আজকে আলোচনা করব। কারণ ফিনল্যান্ডের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপে মোটিভেশনাল লেটারটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে কাউন্ট করা হয়। তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করি যে কীভাবে আপনি আসলে অ্যাপ্লাই করার সময় মোটিভেশন লেটারগুলো লিখবেন। এবং ভিডিও শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমরা স্বপ্নের আছি ফিনল্যান্ড থেকে। ফিনল্যান্ডে 2026 সালের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, জানুয়ারি সেশন, সেপ্টেম্বর সেশন। তো যারা অ্যাপ্লাই করবেন তাদের সবারই আসলে একটা প্রত্যাশা থাকে যে কীভাবে স্কলারশিপ পাওয়া যায়। কারণ একটু স্কলারশিপ পেলেই কিন্তু টিউশন ফিস অ্যামাউন্ট কমে যাবে, এবং সেই বাজেটটা যে অ্যাডিশনাল বাজেটটা সেটা আপনি ফার্দার আপনার প্রসেসিং ইউজ করতে পারবেন। এবং অনেকেই আছে যাদের একমাত্র অবলম্বন হচ্ছে একটি স্কলারশিপ। যদি একটা ফুল ফান্ড স্কলারশিপ পেয়ে যায় তাহলে কিন্তু তার উচ্চশিক্ষার জার্নিটা হয়তো বা ফুলফিলমেন্ট হবে না, অথবা কিন্তু সে হয়তো আসতে পারবে না। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য, যদি আপনি চান স্কলারশিপ পেতে এবং স্কলারশিপ পাওয়ার জন্য একটা উইনিং মোটিভেশন লেটার কীভাবে লিখতে হয় সেটা আজকে আলোচনা করব, এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করব পুরো মোটিভেশন লেটারটা নিয়ে। যদি আপনি ফুল ভিডিওটা একবার দেখতে পারেন, আমার মনে হয় যে আপনি পরবর্তীতে মোটিভেশন লেটার নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। ভিডিওর প্রথমেই যে আসলে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই, যে মোটিভেশন লেটারের ক্ষেত্রে আমরা যে ভুলটা সবসময় করি, আমি অনেককে দেখেছি যে একটা মোটিভেশনাল লেটার দিয়েই সবগুলো ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লিকেশন করছে, যেটা খুবই ভুল একটা কাজ। কখনোই এই কাজটা করা যাবে না। আপনাকে প্রতিটা ইউনিভার্সিটি, প্রতিটা সাবজেক্টের উপর বেস করে কিন্তু আপনার মোটিভেশন লেটারটা রেডি করতে হবে, এবং প্রতিটা মোটিভেশন লেটারটা চেঞ্জ হবে আপনার প্রতিটা সাবজেক্টের অ্যাপ্লিকেশনের সাথে সাথে। এখন কথা হচ্ছে, অনেকে বলেন হয়তো বা যে আমি কীভাবে বুঝবো যে আসলে কোন ইউনিভার্সিটি মোটিভেশন লেটার লাগবে, লিখতে তো অনেক সময় লাগে। তো এই জন্য আমি বলবো, যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন আপনারা শর্টলিস্ট করে ফেলবেন যে কোন কোন সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা কোন কোন ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট আছে সেটা আপনি আগে শর্টলিস্ট করে ফেলবেন। এবং আগে শর্টলিস্ট করে আপনি 1 উইক 10 ডেজ বসে শুধু মোটিভেশন লেটারগুলো লিখবেন। প্রতিটা সাবজেক্ট, প্রতিটা ইউনিভার্সিটি আগে মোটিভেশন লেটারগুলো রেডি করে তারপরে অ্যাপ্লিকেশনগুলো করবেন। কিন্তু ভুলেও একই মোটিভেশন লেটার আপনি সব ইউনিভার্সিটিতে প্রোভাইড করবেন না। এবার আসি আসলে মোটিভেশন লেটারটা কেন ইম্পর্ট্যান্ট, এবং মোটিভেশন লেটারে কী ফোকাস করা উচিত সেটা আমি একটু ব্রিফলি বলতে চাই। যে মোটিভেশন লেটারটা হচ্ছে যেটাকে আসলে স্টেটমেন্ট অফ পারপাসও বলা হয়, যে আপনি কেন ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন, বা এই সাবজেক্টে আসতে চাচ্ছেন, বা এই সাবজেক্টটাতে অ্যাপ্লাই করার জন্য আপনার মোটিভেশনটা কী আসলে। এটাই ইউনিভার্সিটিকে বোঝাতে হবে যে আপনি কোন মোটিভেশন নিয়ে আসলে সাবজেক্টটাতে আসতে চাচ্ছেন, কেন আপনাকে তার স্কলারশিপ দিবে, আপনার কী কোয়ালিফিকেশানস আছে, বা আপনার কী যোগ্যতা আছে, আপনি কী ফিউচারে কী করতে চাচ্ছেন, সব কিছুকেই কানেক্ট করতে হয় এই মোটিভেশন লেটারটাতে। অনেকের প্রশ্ন থাকে মোটিভেশন লেটার কয় পেজ হতে হবে। মোটিভেশন লেটার আসলে 2 পেজ হওয়া যায়, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 1 পেজের মধ্যে লিখতে পারাটা বেটার। বাট যদি আপনার কাছে মনে হচ্ছে যে না, আবার কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ড লিমিট থাকে, তো সেই ওয়ার্ড লিমিটে যতটুকু হয় সেই ওয়ার্ড লিমিটের মধ্যে আপনি লিখতে পারবেন চাইলে। মোটিভেশন লেটারটাকে আপনি নিজের মতো করে 4টা পার্ট করে নেবেন। যদিও এটা ফর্মালি কোনো ফরমেশন না, বাট আমি যেভাবে ফলো করি, আমার ক্লায়েন্টদের জন্য যেভাবে ফলো করে আমি 80% 100% স্কলারশিপ পেয়েছি অনেকে। 4টা পার্ট, যে প্রথম পার্টটাতে আপনি নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে ট্রাই করবেন, আপনার নিজের সম্পর্কে বলার চেষ্টা করবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যখন নিজেকে উপস্থাপন করছেন, আপনি কিন্তু এখানে নিজেকে পণ্য হিসেবে উপস্থাপন করছেন, এবং ইউনিভার্সিটি আপনাকে কিনবে। তো আপনাকে নিজের যে অ্যাট্রাকটিভ দিকগুলো রয়েছে, যে আপনি স্কিলসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে নিজেকে ফুটিয়ে তুলতে হবে। আপনাকে তাদের কাছে যোগ্য হিসেবে ফুটিয়ে তুলতে হবে, যেন তারা ফুল ফান্ড স্কলারশিপ দিয়ে আপনাকে কিনে নিয়ে যায় ইউনিভার্সিটির জন্য। এটাকে ফোকাস রাখতে হবে। তো প্রথমে আপনার নিজের ডিসক্রিপশন দিবেন শর্টলি, যে আপনি কোথা থেকে পড়ালেখা করেছেন, বা আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেইখান থেকে সেই জিনিসটা কানেক্ট করবেন। এবং সেকেন্ড প্যারাটাতে আপনার কানেক্ট করবেন হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্টটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেটার সাথে আপনার প্রিভিয়াস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কতটুকু কানেক্টেড। তাদেরকে আপনাকে এটা বোঝাতে হবে যে আপনি প্রিভিয়াস যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটার সাথে ইউনিভার্সিটির সাবজেক্টটা কতটুকু কানেকশন রয়েছে। এটার মধ্যে আপনি কানেক্ট করতে পারেন যদি আপনার কোনো প্রিভিয়াস কোনো থিসিস করে থাকেন, থিসিসের টপিকটার সাথে এই ইউনিভার্সিটির সাবজেক্টটাকে কানেক্ট করতে পারেন। এবং এটার সাথে আরও কানেক্ট করতে পারেন যে আপনি ইউনিভার্সিটিতে থাকাকালীন যদি কোনো প্রজেক্ট করে থাকেন সেই জিনিসটাকে, বা এই
সাবজেক্টটা পড়ার পিছনে আপনার যে কারণটা রয়েছে, যে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার কারণটা কি, আপনি কেন ওই সাবজেক্ট থেকে এটাকে পড়তে যাচ্ছেন সেটা কানেক্ট করার চেষ্টা করবেন। 3 নাম্বার প্যারাটাতে কানেক্ট করবেন হচ্ছে আপনার স্কিলস, আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেটা, এবং আপনি ফিউচারে এই সাবজেক্টটা পড়ে কী করতে চাচ্ছেন, আপনার গোলটা কি, আলটিমেট কেন আপনি এই সাবজেক্টটা ইউনিভার্সিটিকে চুজ করবেন এবং কেন তারা আপনাকে এই সাবজেক্টটার জন্য সিলেক্ট করবে, এটাকে ফোকাস করবেন। এবং এটা করতে যে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ইউনিভার্সিটির যে সাবজেক্ট, যে টিচাররা রয়েছে, আপনি যে সাবজেক্ট অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টের টিচারদেরকে একটু ফোকাস করবেন যে কোন কোন টিচার রয়েছে, তারা কী কী থিসিস রাইট করেছে, তাদের প্রোফাইলগুলো কেমন। সেখানে আপনি কোনো একটা টিচার হতে পারে, সে ডিএন হতে পারে চেয়ারম্যান আপনার সাবজেক্টের, তাকে ফোকাস করার চেষ্টা করবেন। এটা আসলে একটু ট্রিকি, আপনি তাকে একটু পটানোর চেষ্টা করবেন। আপনি যখন তার নাম দিয়ে লিঙ্কডিনে সার্চ করেন, গুগলে সার্চ করেন, তার রিসেন্ট থিসিস পেপারগুলো সার্চ করেন, সে কী টপিক নিয়ে লিখছে, একটা থিসিস পেপার আপনি কানেক্ট করেন যে আমি এই টিচারকে জানি যে তার এই থিসিস পেপারটা আমি পড়েছি, এটা আমাকে ইন্টারেস্ট করেছে। তো এইটা কিন্তু একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে আপনার মোটিভেশন লেটারে, যে আপনি এই টিচারকে চিনেন বা ইউনিভার্সিটির সাবজেক্টটাকে জানেন, এই জিনিসটা আপনার একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে। এবং লাস্ট যে প্যারাটা রয়েছে সেই প্যারাটাতে আপনি স্কলারশিপের জন্য নিজেকে যোগ্য দাবি করে স্কলারশিপ চাইবেন। তাদেরকে বলবেন যে আপনি তাদের জন্য কতটুকু এলিজিবল এবং তাদের এই সাবজেক্টে ইউনিভার্সিটি আপনি কতটুকু কন্ট্রিবিউশন করতে পারবেন, কতটুকু কন্ট্রিবিউশন আপনি রাখতে পারবেন, কতটুকু কন্ট্রিবিউট করবেন আপনি তাদের জন্য, এইটাকে আপনাকে ফোকাস করতে হবে 4 নাম্বার পয়েন্টটাতে। তো এই 4টা পয়েন্টে যখন আপনি ভাগ করে ফেলবেন আপনার পুরো মোটিভেশনাল লেটারটাকে, তখন দেখবেন যে একটা ফরম্যাটে চলে এসছে, আপনি সব কিছুই বলতে পারছেন। কারণ আপনি যখন এই ফরম্যাটটা নিজের মধ্যে না রাখতে পারবেন, তখন দেখা যাবে যে মোটিভেশন লেটার শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি কথা শেষ হচ্ছে না, বা আপনি শেষ করে ফেলেছেন বাট মনে হচ্ছে না এটা অ্যাড করা দরকার। তো এই জন্য আগে নিজের মতো করে 4টা পয়েন্ট রেডি করে ফেলবেন যে এই 4টা পার্টে 4ভাবে এটা বলবো এবং এর মধ্যে মোটিভেশন লেটারটা শেষ করব। তো এবার আসি যে মোটিভেশনাল লেটার যে ইউনিভার্সিটিগুলো নেই তাদেরকে আপনি আসলে কীভাবে কনভিন্স করবেন আপনি স্কলারশিপের জন্য। সব ইউনিভার্সিটি কিন্তু মোটিভেশনাল লেটার লাগে না, তো সেক্ষেত্রে আপনি কীভাবে কনভিন্স করবেন তাদেরকে। তো দেখা যায় যে সেক্ষেত্রে আপনি আপনার সিভিটাকে এমনভাবে রেডি করবেন যে সিভির প্রথম পার্টটা যে থাকবে অ্যাবাউট মি বা ইন্ট্রোডাকশন, সেখানে কিন্তু আপনি আপনার মোটিভেশনটাকে উল্লেখ করবেন, যে মোটিভেশন লেটার যা বলতেন সেটাকে শর্ট ফর্মে, খুব বড় না, 7-8 লাইন বা 10 লাইনের মধ্যে আপনি কানেক্ট করার চেষ্টা করবেন এই ইউনিভার্সিটির সাবজেক্ট, টিচার বা এইভাবে যে আপনার গোলের সাথে। কীভাবে মোটিভেশন সিভি রাইট করতে হয় সেটা কিন্তু অলরেডি ভিডিও রয়েছে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে কিন্তু নিজের মতো করে আপনারা সিভিগুলো রাইট করতে পারবেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে জাস্ট এতটুকু শেয়ার করে ট্রাই করলাম যে আসলে মোটিভেশনাল লেটারটা কীরকম হওয়া উচিত বা কীভাবে করলে আপনি স্কলারশিপ পেতে পারেন সেই জিনিসগুলোর উপরে। তো যারা ফিনল্যান্ডে প্রসেস করতে চান তারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু ফিনল্যান্ডে রেজিস্টার্ড স্টুডেন্ট কনসালটেন্ট নাজমুল হাসান, আমার অর্গানাইজেশন এখানে রয়েছে ফিনল্যান্ডে রেজিস্টার্ড এনএসএইচ ইন্টারন্যাশনাল স্টাডি এক্সপার্টস। আমাকে ইমেল করতে finlandhelpline.najmul@gmail.com এটাতে ইমেল করতে পারেন। আপনার অবশ্যই আপনার একাডেমিক ডকুমেন্ট, জব এক্সপিরিয়েন্স, সিভি ডকুমেন্টগুলো দিয়ে আমাকে ইমেল করবেন, আদারওয়াইজ কিন্তু আমি আপনাকে জাজ করতে পারবো না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিনল্যান্ড বা উচ্চশিক্ষা নিয়ে আরও ভিডিও আসবে সামনে, সেগুলো আপনাদের জন্য শেয়ার করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।